হচ্ছে মেইনলি আলোচনা করবো হচ্ছে কোন কোন জায়গাগুলো থেকে পরীক্ষার প্রশ্ন বেশি আসে এবং হচ্ছে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন থাকে আর কোন কোন টপিকগুলো আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের কাজে লাগবে। পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রোপেনিক ফিভার, তারপর আছে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, ইওসিনোফিলিয়া অ্যাকোয়ার্ড ইন ট্রপিক্স, আর একটা হচ্ছে ডায়রিয়া অ্যান্ড ভমিটিং এর ইভ্যালুয়েশন, আন্ডারলাইং কজ কিভাবে আমরা ইভ্যালুয়েট করবো। তাহলে ডেভিডসন একদম প্রথম দিকে একটা বক্স দেওয়া আছে ইটিওলজি অফ পাইরেটস অফ আননোন অরিজিন। পাইরেটস অফ আননোন অরিজিন ডেফিনেশন বিভিন্ন সময় চেঞ্জ হয়ে থাকে। নর্মালি আমরা যেটা বলি সেটা হচ্ছে যে পেশেন্টের ফিভার আছে, বাট পেশেন্টের কাছে মাল্টিপল ইনভেস্টিগেশন করেও পেশেন্ট ডায়াগনোস করা যাইতেছে না। এটা হইতে পারে মোর দেন 3 উইকস, অথবা হচ্ছে যে ইন হসপিটালের ক্ষেত্রে মোর দেন 1 উইক। ডেফিনেশন জানা দরকার নেই, আমাদের জানলে হবে যে কোনো একটা পেশেন্টের দেখা যাচ্ছে লম্বা সময় ধরে ফিভার রয়েছে, বাট আমরা 2-3 দিন ইনভেস্টিগেশনগুলো করি, এগুলো করার পরও ফিভারের কজ পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের পাইরেটস অফ আননোন অরিজিন। এখান থেকে পরীক্ষা প্রশ্ন খুব একটা আসবে না, বাট হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে তাই এরকম রোগী পাওয়া যায় যে আমরা জ্বরের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাহলে সেই সব পেশেন্টের ক্ষেত্রে আমরা কি কি ডিজিজ চিন্তা করব। তাহলে গ্রসলি এটাকে হচ্ছে কয়েকটা ভাগ করেছে। একটা হচ্ছে ইনফেক্টিভ কজ, দেন হচ্ছে ম্যালিগনেন্সি, কানেকটিভ টিস্যু ডিজিজ অ্যান্ড মিসলেনিয়াস কজ। ইনফেকশনের মধ্যে আমাদের দেশে পাঁচটি সব থেকে কমন হচ্ছে টিবি, বিশেষ করে এক্সট্রা পালমোনারি টিবি, যেমন টিবি লিভারাইটিস বা জিআইটি ইনভলভমেন্ট হলে বোন টিবি। এগুলোর ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের ফিভার থাকলে আমরা ডায়াগনোসিস ইজিলি করতে পারি না, কারণ এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি টিস্যু ডায়াগনোসিস লাগে। অনেক সময় পেশেন্টগুলো নন স্পেসিফিক ফাইন্ডিংস থাকে, সো ডায়াগনোসিস লেট হয়। সেকেন্ড যেটা মনে রাখতে হবে টিবির সাথে, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। থার্ড হচ্ছে এইচআইভি। তাহলে ইনফেকশনের মধ্যে অনেক কজ আছে যেগুলোতে পাইরেটস অফ আননোন হইতে পারে বা ডায়াগনোসিস লেট হইতে পারে। তাহলে আমাদের জন্য আমাদের দেশে পার্সপেক্টিভে এই ডিজিজগুলো আগে চিন্তা করতে হবে। তাহলে ফার্স্টে বললাম এক্সট্রা পালমোনারি টিবি, তারপর হচ্ছে ডিপ ফাঙ্গাল ইনফেকশন, তারপর হচ্ছে এইচআইভি ইনফেকশন। এরপরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্রুসেলা, একটা হচ্ছে লেশমেনিয়াসিস। তাহলে কোনো পেশেন্টের যদি এরকম পায়ের সাথে আননোন অরিজিন থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ডিজিজগুলো অবশ্যই, এই ইনফেকশনগুলো অবশ্যই এক্সক্লুড করতে হবে। আর বাকি যে কজগুলো দেওয়া আছে এইগুলো হচ্ছে যে নেক্সট স্টেপে আমরা এক্সক্লুড করবো। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের এই ইনফেকশনগুলো আছে কিনা এগুলো অবশ্যই এক্সক্লুড করতে হবে। দেন একটা ইম্পর্টেন্ট হচ্ছে ডিপ সিটেড অ্যাবসেস, বিশেষ করে হেপাটোবিলিয়ারি অ্যাবসেস, তারপর হচ্ছে লাং অ্যাবসেস, দেন হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পেশেন্টের ডায়াগনোসিস করা কঠিন হয়ে যায়, বিশেষ করে হেপাটোবিলিয়ারি অ্যাবসেস যেগুলো, এগুলো যখন সাইজ ছোট থাকে তখন দেখা যায় ইমেজিং করলেও ফাইন্ডিংসগুলো পাওয়া যায় না। বা আমরা কমন যে ফাইন্ডিংস পাই আর কি, টেন্ডার হেপাটোমেগালি, হাই গ্রেড ফিভার। এই পেশেন্টের যদি অ্যাবসেসের সাইজ অনেক ছোট থাকে বা ডিপ সিটেড অ্যাবসেস থাকে, অনেক সময় পেশেন্টের টেন্ডার হেপাটোমেগালি এগুলো অনেক সময় থাকে না, আল্ট্রাসাউন্ড করলেও দেখা যায় নর্মাল থাকে। সো লিভার অ্যাবসেস, লাং অ্যাবসেস এগুলো অনেক সময় ডায়াগনোসিস হইতে লেট হতে পারে। তারপর হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসও অনেক সময় দেখা যায় পেশেন্টের যদি আমরা খুব ভালোভাবে মালমারটা এক্সামিন না করি, রিকর্ডিং এক্সামিন না করি, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় এটাও মিস হতে পারে। আবার অনেক পেশেন্টের দেখা যায় যে কোনো মালমার ছাড়াও ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস থাকতে পারে। তাহলে প্রথমে ইনফেক্টিভ কজগুলো এক্সক্লুড করার পরে আমাদের এই কজগুলো ইভ্যালুয়েট করতে হবে। এরপর আসি ম্যালিগনেন্সি। ম্যালিগনেন্সির মধ্যে দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, যেমন লিউকোমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা। এগুলা ফিভার রিপ্রেজেন্ট করতে পারে, তবে এগুলো ইউজুয়ালি ডায়াগনোস করা মোটামুটি আর্লি ডায়াগনোস হয়, যেহেতু আমরা সিবিসি কাউন্ট করলে বা আদার ফিচার দিতে মোটামুটি বুঝতে পারি। মাল্টিপল মায়োলোমাটা অনেক সময় মিস হয়ে যায়। মাল্টিপল মায়োলোমা ইউজুয়ালি সিবিসিতে এমন কোনো ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অনেক সময় থাকে না, শুধু দেখা যাচ্ছে হাই এস আছে, আবার অনেক সময় এসও নর্মাল থাকে, সো এটা অনেক সময় মিস হয়। তাহলে বয়স্ক পেশেন্ট হলে মাল্টিপল মায়োলোমাটা আমাদের মনে রাখতে হবে। এরপর ইম্পর্টেন্স হচ্ছে সলিড টিউমার, রেনাল সেল কার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, তারপর হচ্ছে জিআই ম্যালিগনেন্সি। এগুলো অনেক সময় ইনিশিয়াল প্রেজেন্টেশন ফিভার থাকতে পারে। বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় যে মানে এই ম্যালিগনেন্সিগুলো আদার ফিচার্স থাকে, যেমন জিআই ম্যালিগনেন্সি হলে পেশেন্টের বায়োল অল্টারেশন বা ডিসপেজিয়া এই ধরনের হিস্ট্রি থাকে অনেক সময়। হেপাটোসেলুলার কার্সিনোমা হলে পেশেন্টের জন্ডিস থাকে।
বাট কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আছে যেখানে শুধুমাত্র ফিভার প্রেজেন্ট করতে পারে উইথাউট এনি আদার অ্যাবনর্মালিটিস। সো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় ফিভার ইভ্যালুয়েশন করা লেট হতে পারে। এর পাশে কানেক্টিভিটি ডিজিজ। কানেক্টিভিটি ডিজিজের মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এসএলই অ্যান্ড স্টিলস ডিজিজ। এই দুটো অনেক সময় ফিভার নিয়ে প্রেজেন্ট করে। এসএলই যদি অন্যান্য ফিচার্সগুলো থাকে যেমন জয়েন্ট পেইন, স্কিন র্যাশ, ফটোসেন্সিটিভিটি এগুলো থাকলে আমরা একটা আইডিয়া করতে পারি। বাট অনেক সময় শুধু ফিভার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, তখন এগুলো ডায়াগনোসিসে লেট হতে পারে। তাছাড়া আদার যে কানেক্টিভিটি ডিজিজ আছে, ভাস্কুলাইটিস আছে, এগুলো শুধুমাত্র ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমাদের ইনফেকশন এক্সক্লুড করতে হবে, ম্যালিগনেন্সি, কানেক্টিভিটি ডিজিজ এগুলো এক্সক্লুড করতে হবে। মিসেলিনিয়াস কজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রানুলোমেটাস হেপাটাইটিস, এগুলো ডায়াগনোস করা খুবই ডিফিকাল্ট। এরপর আছে থাইরোটক্সিকোসিস, সাবএকুট থাইরয়েডাইটিস, তাহলে এগুলো অনেক সময় মিস হয়। আরেকটা ইম্পর্টেন্ট আছে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি আমরা জানি যে ইউজুয়ালি হাইপোটেনশন বা ডিজিনেস, ওয়েট লস, ভমিটিং এগুলো প্রেজেন্ট করে, বাট অনেক সময় শুধু ফিভার নিয়েও প্রেজেন্ট করতে পারে। অ্যান্ড ফাইনালি হচ্ছে ড্রাগ রিয়াকশন। ড্রাগ রিয়াকশনের মধ্যে অ্যান্টিবায়োটিক বা ড্রাগ হাইপারসেন্সিটিভ রিয়াকশন এগুলোর কারণে পেশেন্টের ফিভার আসতে পারে। তাহলে এই কজগুলো মনে রাখা লাগবে। আমরা যখন ওয়ার্ডে কোনো রোগী দেখবো, আমরা ফিভার আন্ডারলাইন কোনো কজ খুঁজে পাচ্ছি না, দেখা যাচ্ছে তার রুটিন সিবিসি করা হয়েছে, ইউরিনারেমি, আল্ট্রাসোনোসিস এগুলো সবই করা হয়েছে, কিন্তু আন্ডারলাইন কজ খুঁজে পাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের এই কজগুলা আলাদা করে ইভ্যালুয়েট করতে হবে। এখন আসলে পরীক্ষার জন্য আমাদের কি ইম্পর্টেন্ট? এখানে পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালিগনেন্সি অ্যান্ড কানেক্টিভ ডিজিজ। কোন কোন ম্যালিগনেন্সি ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে, তারপরে কানেক্টিভ ডিজিজের মধ্যে কোনগুলো ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে, এইগুলো পরীক্ষায় আসে। ম্যালিগনেন্সির মধ্যে সব থেকে আবার ইম্পর্টেন্ট বেশি হচ্ছে সলিড টিউমার ম্যালিগনেন্সি, কারণ লিউকেমিয়া লিম্ফোমাতে ফিভার হয়, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। বাট রেনাল সেল কার্সিনোমা, লিভার কার্সিনোমা, জিআই ম্যালিগনেন্সি এগুলো ফিভার নিয়ে প্রেজেন্ট করে, এটা খুবই আনকমন আর কি। সো এগুলো পরীক্ষায় বেশি আসে। বিশেষ করে রেনাল সেল কার্সিনোমা খুব কমনলি পাইলস বা আঞ্জনিজনে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা যখন ওয়ার্ডে কোনো রোগী দেখবো এই ধরনের প্রলং ফিভারের পেশেন্ট, তাহলে আমরা চেষ্টা করবো এগুলো সব এক্সক্লুড করা। ইনফেক্টিভ কোনো কজ আছে কিনা, ডিপ সিটেড অ্যাবসেস আছে কিনা, তারপর ব্রুসেলোসিস আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট, কোনো ম্যালিগনেন্সি কানেক্টিভ ডিজিজ আছে কিনা, আর ড্রাগের হিস্ট্রি নিতে হবে, পেশেন্ট লম্বা সময় ধরে ড্রাগ পাচ্ছে কিনা। যদি আমরা ড্রাগ ফিভার চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে ড্রাগটা কিছুদিন বন্ধ রেখে দেখতে হবে পেশেন্টের ফিভারটা সাবসেট করে কিনা। এই হচ্ছে ক্লোজ ফর ডায়াগনোসিস অফ ফ্যাকটিশিয়াস ফিভার। এটা জাস্ট একটু রিডিং পড়ে দেখেন, পরীক্ষার সময় এমসিকিউ আসতে পারে। এরপর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রোপেনিক ফিভার। তাহলে এটা খুব কমনলি পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে এখানে আমাদের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে নিউট্রোপেনিয়া আর একটা হচ্ছে ফিভার। তাহলে পেশেন্টের নিউট্রোফিল কাউন্ট এখানে থাকবে হচ্ছে লেস দ্যান 500 পার কিউবিক মিলিমিটার, আর সাথে ফিভার থাকবে। ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, ফিভার মনে রাখলে হবে। তাহলে নিউট্রোপেনিক ফিভার কাদের হতে পারে? এটা বেশি হয় যাদের ম্যালিগনেন্সি পেশেন্ট যদি কেমোথেরাপি পায়, তাদের ক্ষেত্রে নিউট্রোপেনিয়া হওয়ার রিস্ক থাকে বেশি। এবং কোনো পেশেন্টের যখন নিউট্রোপেনিয়া থাকে, এই পেশেন্টগুলোর ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন হওয়ার রিস্ক থাকে বেশি। সো এই দুইটা এগেনস্টে আমাদের প্রোটেকশন লাগবে। ব্যাকটেরিয়ার মধ্যে বেশি ইনফেকশন হচ্ছে গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে। তাহলে এটা অনেক পরীক্ষার প্রশ্ন আসে যে কোন ধরনের ইনফেকশন নিউট্রোপেনিক ফিভারে কমন বেশি। আর পরীক্ষার জন্য একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। পরীক্ষাটা সিনো দিয়ে দিবেন নিউট্রোপেনিক ফিভারের, কোনো একটা পেশেন্ট ম্যালিগনেন্সি ছিল, কেমোথেরাপি পাইছে বা এখনো পাচ্ছে, এই পেশেন্টের দেখা যাচ্ছে সাডেনলি ফিভার ডেভেলপ করছে। ইনভেস্টিগেশন করার পর দেখা গেছে তার নিউট্রোফিল কাউন্ট 200 বা 100 মানে 500 কম। সো এই পেশেন্টের ট্রিটমেন্ট কি হবে? অনকোলজি চ্যাপ্টারে গেলে আমরা আবার পাবো, দেখবেন নিউট্রোপেনিক সেপসিস আছে বা নিউট্রোপেনিক ফিভার যেটা বলি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, এবং আমাদের অ্যান্টিবায়োটিক আমরা চয়েস করেছে পাইপ্রাসিলিন অ্যান্ড ট্যাজোভেক্টম কম্বিনেশন। যেহেতু এখানে গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে ইনফেকশন রিস্ক থেকে বেশি, সো আমরা গ্রাম পজিটিভ কাভারেজটাকে বেশি প্রিফার করি। তাহলে এই নামটা মনে রাখলে লাগবে, পাইপ্রাসিলিন ট্যাজোভেক্টম, এটা হচ্ছে ফার্স্ট লাইন ফর নিউট্রোপেনিক ফিভার। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন কোন একটা পেশেন্টের দেখা যাচ্ছে আপনি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, বাট এরপরও রেসপন্স করতেছে না, ফিভার সাবসাইড করতেছে না। সো সেক্ষেত্রে আমাদেরকে দেন অ্যান্টি ফাঙ্গাল কাভারেজ দেওয়া লাগবে। নিউট্রোপেনিক ফিভারের পেশেন্টের যেহেতু দুইটা জিনিস ইনফেকশন বেশি হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া,
আর একটা হচ্ছে ফাঙ্গাল। তাহলে ব্যাকটেরিয়াল কাভারেজ দিচ্ছেন, এরপরে রেসপন্স করতেছে না, সো দেন আমাদের অ্যান্টিবায়োটিক অ্যাড করা লাগবে হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, আমরা হচ্ছে ক্যাসফানজিন অ্যাড করতে পারি। তাহলে এটা হচ্ছে যদি 3 থেকে 5 দিনের মধ্যে রেসপন্স না করে। তাহলে দুইভাবে প্রশ্ন আসতে পারে, একটা নিউট্রোফেনিক ফিভারের সিনারিও বলতে পারে যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কোনটা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে পাইবাসিলিন টাজোব্যাক্টার। এরপর প্রশ্ন আসতে পারে যে পেশেন্টের 3 থেকে 5 দিন হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক পাচ্ছে বাট রেসপন্স করতেছে না, নেক্সট আমরা কি করতে পারি, তাহলে আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ অ্যাড করতে পারি। আর যারা এমআরসিপি দিবেন, এমআরসি পরীক্ষার সময় এর মাঝখানে আদৌ কিছু গাইডলাইন আছে, গাইডলাইনগুলো প্রিকন্ডিশন চেঞ্জ একটু দেখে নিতে হবে। এর মাঝখানে আমরা মেরোফেনাম ইউজ করতে পারি গ্রাম নেগেটিভ কাভারেজ দেওয়ার জন্য। আবার অনেক সময় বলা হয় যে আমরা আগে ফাঙ্গাল ইনফেকশন আছে এটা মার্কার দেখে নিতে পারি, তাহলে গ্যালাক্টোম্যানন বা 1,3 বিটা ডি গ্লুকান এগুলো চেক করে তারপর অ্যান্টিফাঙ্গাল দিতে পারি। তাহলে কয়েক রকম গাইডলাইন আছে। এফসিএস এর জন্য শুধু এটুকু মনে রাখতে হবে যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে পাইবাসিলিন টাজোব্যাক্টাম, যদি 3 থেকে 5 দিনের মধ্যে রেসপন্স না করে তাহলে আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ অ্যাড করবো। এর পাশে পোস্ট ট্রান্সপ্লান্টেশন ফিভার, তাহলে কোনো একটা পেশেন্টের যদি অর্গান ট্রান্সপ্লান্ট করা হয় এরপরে কয়েকটা কারণে ফিভার হতে পারে। একটা হচ্ছে ইনফেকশন হতে পারে, গ্রাফট রিজেকশন হতে পারে, গ্রাফট ভার্সেস পোস্ট ডিজিজ হতে পারে। পরীক্ষার জন্য আমাদের শুধু একটা মনে রাখলে হবে, সেটা হচ্ছে যাদের ট্রান্সপ্লান্টেশন করা হয় এদের সাইটোমেগালো ভাইরাস অ্যান্ড নিউমোসিস্টাইটিস জিরো ভিসি এই দুটো ইনফেকশন হওয়ার রিস্ক থাকে বেশি। এর মধ্যে নিউমোসিস্টাইটিস জিরো ভিসি নিউমোনিয়া এর ফিচার্স আমরা অলরেডি এর আগে পড়েছি। পেশেন্টগুলো ইউজুয়ালি ড্রাই কাপ অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ নিয়ে করবে, এক্সামিনেশন করলে রিজাল্টে এমন কোনো ফাইন্ডিংস পাওয়া যায় না। এক্সাশন ডিসেসেশন থাকে, মানে পেশেন্ট যখন এক্সাশন করে বা হাঁটাহাঁটি করে কোনো অ্যাক্টিভিটি করে তখন তার সেসেশন ফল করে। তাহলে কোন একটা পেশেন্ট যদি সিনারিও থাকে যে পেশেন্টের রিসেন্টলি অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে, রিসেন্টলি বলতে 1 থেকে 6 মাসের মধ্যে অর্গান ট্রান্সপ্লান্ট হওয়ার পরে পেশেন্ট এখন ফিভার নিয়ে প্রেজেন্ট করছে, সাথে পেশেন্টের কাপ শর্টনেস অফ ব্রেথ আছে, আর হচ্ছে যে এক্সামিনেশন করে এমন কোনো ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে না, মোস্ট লাইকলি কজকে, তাহলে অ্যান্সার হবে নিউমোসিস্টাইটিস জিরো ভিসি। অপরদিকে সাইটোমেগালো ভাইরাস, এটা ইউজুয়ালি লিম্ফেডেনোপ্যাথি, হেপাটাইটিস বা হেপাটোমেগালি এগুলো করে। তাহলে যদি এই ধরনের প্রেজেন্টেশন থাকে সাথে ফিভার থাকে তাহলে অর্গানিজম হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। এই যেমন রাখলে হবে, বাকিগুলো ইউজুয়ালি খুব একটা পরীক্ষায় আসা নাই হবে। এরপর আসে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ইনফেকশন। তাহলে আমাদের প্রায় পেশেন্টের ক্ষেত্রে সিভি লাইন করা লাগে, আমরা হচ্ছে জুগুলার ভেন ইউজ করতে পারি, সাবক্লেভিয়ান ভেন ইউজ করতে পারি, তারপর হচ্ছে ফিউমাল ভেন ইউজ করা হয়। এদের ক্ষেত্রে যাদের গ্রোইন বা জুগুলার ভেন ইউজ করা হয় তাদের ক্ষেত্রে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ইনফেকশনের রিস্কটা থাকে বেশি। পরীক্ষায় আসলে প্রশ্ন আসছে যে কোন ধরনের অর্গানিজম দিয়ে ইনফেকশনটা হয়। তো এটা লাস্ট কোন একটা এফসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল যে কোন একটা পেশেন্টের সিভি লাইন করা হয়েছে ট্রিটমেন্ট পারপাসে, এরপরে পেশেন্টের ফিভার ডেভেলপ করছে, এই সিভি লাইন ইনফেকশনে মোস্ট লাইকলি অর্গানিজম কোনটা হতে পারে, তাহলে অ্যান্সার আছে কোয়াগুলাস নেগেটিভ স্টেফিলোকক্কাই বা স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস। তাহলে ইনফেকশন ডিজিজ আমরা আসলে যে টপিকগুলো পড়বো বেশিরভাগ টপিকসেই মেইনলি প্রশ্ন আসবে হচ্ছে যে অর্গানিজম আইডেন্টিফাই করা, মানে কোন একটা পেশেন্টের ব্যাকগ্রাউন্ড সিনারিও দিয়ে বা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দিয়ে পেশেন্টটা মানে কিভাবে প্রেজেন্টেশন হইতেছে বা কোন সেটিংস আছে বা তার কোনো প্রস্থেটিক লাগানো আছে কিনা বা কোনো সিভিল লাইন আছে কিনা, এই ধরনের বিভিন্ন ক্লু দিয়ে দেবে, অথবা পেশেন্ট আইভি ডিয়াগেবিজা কিনা বা অ্যালকোহলিক কিনা। এই ধরনের বিভিন্ন ক্লু দিয়ে আমাদের হচ্ছে যে মেইনলি বোঝা লাগবে যে কোন ধরনের অর্গানিজম দিয়ে তার ইনফেকশন হওয়ার রিস্কটা বেশি। তাহলে এইটাই রিলেটেড প্রশ্নে পরীক্ষা বেশি আসে। তাহলে যাদের সিভি লাইন থাকে বা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার থাকে তাদের ক্ষেত্রে ইনফেকশন হবে হচ্ছে স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস বা কোয়াগুলাস নেগেটিভ স্টেফিলোকক্কাই দিয়ে। আর নিউরোপ্যানিক ফিভারের ক্ষেত্রে আমরা বলছিলাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর হচ্ছে ফাঙ্গাল দিয়ে ইনফেকশন হওয়ার রিস্ক থাকে বেশি। এর পাশে নেক্রোটাইজিং ফাসাইটিস। নেক্রোটাইজিং ফাসাইটিস থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা অনেক সময় পরীক্ষায় সিঙ্গেল বেস্টের ডায়াগনোসিস জানতে চাই, একটা সিনারিও দিয়ে বলবে ডায়াগনোসিস কি, তাহলে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স জানা যাবে, এই ক্লিনিক্যাল ফিচার্স জানা লাগবে। নেক্রোটাইজিং ফাসাইটিস কি হয়, পেশেন্টের কিউটেনিয়াস এরিথেমা থাকে, ইডিমা থাকে, সেখান থেকে বোলা হইতে পারে বা নেক্রোসিস থাকতে পারে। তাহলে এটা তো যে কোনো স্কিন ইনফেকশনের এই ফাইন্ডিংস থাকতে পারে।
তাহলে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে পরের লাইনটা, আনলাইক ইনসুলাইটিস পেইন মে বি ডিসপ্রপোর্শনেট টু দ্য ভিজিবল কিউটিনাস ফিচার্স or may spread beyond the zone of erythema. তার মানে নেক্রোটিং ফাসাইটিসের পেশেন্টের স্কিনের ফাইন্ডিংস দেখলে যতটা না সিরিয়াস মনে হবে, এর থেকে পেশেন্টের পেইন বা সিমটমস অনেক বেশি সিভিয়ার থাকবে। আর একটা ফাইন্ডিংস কি থাকতে পারে, সেটা হচ্ছে পেশেন্টের যে স্কিন লেশন যতটুকু আছে এর বাইরেও পেশেন্টের পেইন থাকতে পারে, মানে ইরাইথমা যে এরিয়াটুকু আছে এই এরিয়ার বাইরেও পেশেন্টের পেইন ফিল করতে পারে। তাহলে কোনো পেশেন্ট আমরা দেখি স্কিনে খুবই মাইল্ড ইরাইথমা আছে বা স্কিন দেখে মনে হচ্ছে তেমন সিগনিফিকেন্ট না, বাট পেশেন্ট সিভিয়ার পেইনের কমপ্লেন করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেক্রোটাইজিং ফাসাইটিস চিন্তা করবো। এর ঠিক বিপরীত একটা ছিল আমরা পড়ছিলাম চারকোটস আর্থোপ্যাথি ক্ষেত্রে, যেখানে পেশেন্টের সিমটমস থাকে খুবই মাইল্ড, পেশেন্টের খুবই মাইল্ড পেইন থাকে, বা অনেক সময় বলে যে কোনো পেইন নাই, বাট দেখা যায় জয়েন্টগুলো ডিস্ট্রাকশন হয়ে গেছে। তাহলে এই ক্লুগুলো ইম্পর্টেন্ট, এই যে ডিসপ্রপোর্শনেট ফাইন্ডিংস। তাহলে নেক্রোটাইজিং ফাসাইটিসের ক্ষেত্রে এক্সামিনেশন ফাইন্ডিংস যেমন থাকবে তার থেকে পেশেন্টের কমপ্লেন থাকবে অনেক বেশি। অপরদিকে চারকোটসের ক্ষেত্রে জয়েন্ট ডিস্ট্রাকশন থাকবে বেশি, এক্সামিনেশনগুলো আপনি যে ফাইন্ডিংস পাবেন তার থেকে পেশেন্টের কমপ্লেন থাকবে কম। নেক্রোটাইজিং ফাসাইটিসের বেশ কয়েকটা টাইপস আছে, আমাদের টাইপ মনে রাখার কোনো দরকার নেই, আমরা শুধু প্রথম দুটা মনে রাখবো। টাইপ 1 নেক্রোটাইজিং ফাসাইটিস, এটা হচ্ছে মিক্সড ইনফেকশন এবং এটা কমন বেশি ডায়াবেটিক বা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে। আর টাইপ 2 নেক্রোটাইজিং ফাসাইটিস যেটা, এটা হয় হচ্ছে গ্রুপ এ আর আদার স্ট্রেপ্টোকক্কাই দিয়ে। এই দুটো ইম্পর্টেন্ট কেন, একটা সিনারিও থাকতে পারে যে কোনো একটা ডায়াবেটিক পেশেন্ট বা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, হয়তো এইডস এর পেশেন্ট অথবা পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছে বা রিসেন্ট অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে, এই পেশেন্টে এরকম স্কিন রিঅ্যাকশনে প্রেজেন্ট করছে আর সিভিয়ার পেইন এর কমপ্লেন করতেছে, মানে ডায়াগনোসিস নেক্রোটাইজিং ফাসাইটিস অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ডায়াবেটিস অর ইমিউনোকম্প্রোমাইজড। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই পেশেন্টের মানে কোন অর্গানিজম দিয়ে ইনফেকশন হওয়ার রিস্ক বেশি, তাহলে এক্ষেত্রে গ্রাম নেগেটিভ অ্যান্ড অ্যানারোবিক এটার মিক্সড ইনফেকশন হওয়ার চান্স বেশি, এবং এটা হচ্ছে টাইপ 1। আরেকটা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই রিলেটেড কি কি ডিজিজ পেশেন্টের হইতে পারে, তাহলে স্ট্রেপ্টোকক্কাই হয় হচ্ছে টাইপ 2 নেক্রোটাইজিং ফাসাইটিস, আর ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে বেশি কোন আছে টাইপ 1 নেক্রোটাইজিং ফাসাইটিস। তাহলে এই দুটো মনে রাখা লাগবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ম্যানেজমেন্ট, নেক্রোটাইজিং ফাসাইটিস হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি, এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে ইমিডিয়েট সার্জিক্যাল ডেব্রাইভমেন্ট আর সাথে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। এটা পরীক্ষার প্রশ্ন আসে, ট্রিটমেন্ট অপশন অনেক সময় পরীক্ষা জানতে চাওয়া হয়, তাহলে এখানে সার্জিক্যাল ডেব্রাইভমেন্টও করতে হবে, সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দিতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়ালের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে পাইপেরাসিলিন্টেজোবেক্টাম উইথ ক্লিন্ডামাইসিন অথবা মেরোপেনেম উইথ ক্লিন্ডামাইসিন, মানে ব্রড স্পেকট্রাম কভারেজ দেওয়া লাগবে। এই পাশে গ্যাস গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন থেকে ইউজুয়ালি খুব একটা পরীক্ষার প্রশ্ন আসে না, আমরা জাস্ট পজিটিভ অর্গানিজম আর প্রেজেন্টেশনটা কেমন হয় এটা জানলে হবে। তাহলে এখানে হচ্ছে পজিটিভ অর্গানিজম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফিউরেন্সিস। পেশেন্টের প্রেজেন্টেশন কেমন থাকবে, ইউজুয়ালি পেশেন্টের একটা ইনজুরি হিস্ট্রি থাকে, ডিপ পেনিট্রেটিং ইনজুরি, আর এর সাথে কি থাকবে সিভিয়ার পেইন এট দ্য সাইট অফ ইনজুরি, স্কিন কালার চেঞ্জ থাকবে যেটা বলে খাকি কালার, এখানে প্রথম প্যালো থাকে পরে ব্রোঞ্জ বা পার্পল ডিসকালারেশন হয়, এর সাথে স্কিনের ইডিমা থাকতে পারে, টেন্স সলেন থাকতে পারে, সিভিয়ার টেন্ডেন্স থাকতে পারে। এক্সামিনেশন করলে আমরা ক্রিপিটাস পাবো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লু। তাহলে কোনো একটা পেশেন্টের যদি ডিপ টিস্যু পেইন্টে ইনজুরি হয় বা কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপর দেখা যাচ্ছে পেশেন্টের স্কিনটা হচ্ছে সোলেন হয়ে গেছে, ইডিমাটাস হয়ে গেছে, স্কিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি যখন পালপেট করতেছি বা এক্সামিনেশন করছি তখন দেখছি এখানে ক্রিপিটেশন পাওয়া যাচ্ছে, মানে এখানে গ্যাস প্রোডাকশন হচ্ছে, এরপর চান্স হতে পারে যে মোস্ট লাইকলি পজিটিভ অর্গানিজম কি, তার অ্যান্সার হবে ক্লোস্ট্রিডিয়াম পারফিউরেন্সিস। ট্রিটমেন্ট কি করব, এখানে আমরা একই রকম হাই ডোজে পেনিসিলিন সাথে ক্লিন্ডামাইসিন দেবো এবং সার্জিক্যাল ডেব্রাইভমেন্ট করব। এবার সেই অ্যাকিউট ডায়রিয়া অ্যান্ড ভমিটিং, তাহলে এই পোর্শনটা হচ্ছে
আমাদের আজকে টপিক্সের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে মোটামুটি ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এখানে থেকে প্রশ্ন কিভাবে আসবে? কোন একটা পেশেন্টের গ্যাস্ট্রো এন্টারাইটিসের সিনারিও থাকবে, মানে পেশেন্টের ডায়রিয়া আছে, বমিটিং আছে, অ্যাবডোমিনাল পেইন বা ফিভার আছে। এরপরে প্রশ্নে জানতে হবে যে কোন ধরনের অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়েছে বা ডায়রিয়াটা কোন অর্গানিজম দিয়ে হয়েছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব? আমরা ফার্স্টে দেখবো যে এটা ডায়রিয়াটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া নাকি হচ্ছে ওয়াটার ডায়রিয়া, এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এটা ডুরেশন, এটা কি অ্যাকিউট অনসেট নাকি হচ্ছে প্রলং ডুরেশন, এটার উপর ডিপেন্ড করে আমাদের কজ আলাদা হবে। থার্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে পেশেন্টের কোন ধরনের খাবার খাইছে। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে ডায়রিয়াটা ওয়াটারি নাকি ব্লাডি, দুই হচ্ছে ডুরেশন, আর থার্ড হচ্ছে হিস্ট্রি অফ ফুড ইনটেক, মানে কোন ধরনের খাবার খাওয়া পাওয়া হয়েছে। এই তিনটা জিনিস দেখে আমাদেরকে এই কজেটিভ অর্গানিজমটা আলাদা করতে হবে। তাহলে একদম প্রথম যদি আমরা দেখি ওয়াটার এবং ব্লাডি ডায়রিয়া, তাহলে ব্লাডি ডায়রিয়া কজগুলো দেখেন আলাদা কালার করা আছে, স্টার চিহ্ন দেওয়া আছে। তাহলে প্রোটোজোয়াল ইনফেকশনের মধ্যে অ্যামিবিক ডিসেন্ট্রি যেটা, সেটা ব্লাডি ডায়রিয়া করতে পারে। ব্যাকটেরিয়ালের মধ্যে আছে শিগা টক্সিন মেডিয়েটেড ইন্ট্রো হেমোরেজিক ইকোলাই, এন্ট্রো ইনভেসিভ ইকোলাই, শিগালা ক্যাম্পাইলোব্যাক্টার অ্যান্ড ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল। এগুলো হচ্ছে ব্লাডি ডায়রিয়া করতে পারে। পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর দ্য কজেস অফ ব্লাডি ডায়রিয়া বা হোয়াট আর দ্য ইনফেক্টিভ কজেস অফ ব্লাডি ডায়রিয়া। তাহলে সেখান থেকে এমসিকিউ আসতে পারে। সেকেন্ড একটা প্রশ্ন আসতে পারে, পেশেন্টের যে লং টার্ম ধরে পেশেন্টের ব্লাডি ডায়রিয়া হচ্ছে, যদি আমরা ইনফেক্টিভ কজ চিন্তা করি তাহলে কোন ধরনের ইনফেকশন দিয়ে পেশেন্টের প্রলং ব্লাডি ডায়রিয়া হতে পারে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি। আর এই দুটো পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আর এর থেকেও বেশি যেটা কমনলি পরীক্ষায় আসে প্রশ্ন, সেটা হচ্ছে এই যে টক্সিন মেডিয়েটেড ভেরি শর্ট ডিউরেশন হিস্ট্রি, এটার ইভ্যালুয়েশন। তাহলে কোনো পেশেন্টের যদি খাবার খাওয়ার 6 ঘন্টার মধ্যেই গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করে, মানে খুবই শর্ট ইনকিউবেশন পিরিয়ড থাকে, তাহলে আমরা তিনটা অর্গানিজম চিন্তা করব। একটা হচ্ছে ব্যাসিলাস সিরিয়াস, স্টেফ অরিয়াস অ্যান্ড ক্লোস্ট্রিডিয়াম। তাহলে এই তিনটার ইভ্যালুয়েশন, আরেকটা আসে ক্যাম্পাইলোব্যাক্টার জিজোনি। টোটাল 4টা সিনারিও আমাদেরকে পরীক্ষা আলাদা করে শিখতে হবে। এর মধ্যে প্রথম যে তিনটা স্টেফ অরিয়াস, ব্যাসিলাস সিরিয়াস এন্ড ক্লোস্ট্রিডিয়াম পারফিউজাস, এই তিনটা ক্ষেত্রেই ইনকিউবেশন পিরিয়ড থাকবে লেস দেন 6 আওয়ার, মানে ভেরি শর্ট হিস্ট্রি। আর ক্যাম্পাইলোব্যাক্টার জন্য ক্ষেত্রে থাকবে 12 to 72 আওয়ার্স। তাহলে ইনিশিয়ালি ডিউরেশন দেখে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। এখন কোনো পেশেন্ট যদি ভেরি শর্ট হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আলাদা করবো কিভাবে? স্টেফ অরিয়াসের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে পেশেন্টের ফুড হিস্ট্রি, কি খাবার খাইছে। স্টেফ অরিয়াস ইউজুয়ালি হয় চিজ বা ডেইরি প্রোডাক্ট খাওয়ার পর। চিজ, ডেইরি প্রোডাক্ট, মিট আর প্রিমেড সালাদ। তাহলে পরীক্ষায় প্রশ্ন যখন দেওয়া থাকবে তখন বলা থাকবে যে সে কোনো একটা বার্থডেতে গিয়ে চিজ কেক খাইছে বা কোনো ডেইরি প্রোডাক্ট খাইছে, অথবা সে কোনো একটা অনুষ্ঠানে গেছিল সেখানে প্রিমেড সালাদ খাইছে। পেশেন্টের সিমটমসের মধ্যে প্রিডোমিনেন্ট থাকবে হচ্ছে নসিয়া অ্যান্ড প্রফিউজ ভমিটিং। তাহলে পেশেন্টের ডায়রিয়া থাকতে পারে, বাট ডায়রিয়া থেকে বেশি প্রিডোমিনেন্ট থাকবে নসিয়া অ্যান্ড ভমিটিং। তাহলে এটাও প্রশ্ন বলা থাকে যে পেশেন্টের লুজ মোশন আছে, ডায়রিয়া ভমিটিং আছে, বা বেশি প্রিডোমিনেন্ট হচ্ছে ভমিটিং এবং নসিয়াটা বেশি প্রিডোমিনেন্ট, এবং পেশেন্ট সিভিয়ারলি ডিহাইড্রেটেড থাকে। তাহলে এই ধরনের যদি কোনো ক্লু থাকে তাহলে আমাদের ডায়াগনোস হচ্ছে স্টেফ অরিয়াস। ব্যাসিলাস সিরিয়াসের ক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রির মধ্যে থাকবে হচ্ছে ফ্রাইড রাইস খাওয়ার হিস্ট্রি থাকবে, অথবা ফ্রেশলি মেড সস। তাহলে আমাদের এফসিএসসি যে প্রশ্নগুলো হয় সেখানে ইউজুয়ালি ফ্রাইড রাইসের কথা বলা থাকে, আর এমআরসি পরীক্ষাগুলোতে দুইটা থাকতে পারে, সসের কথা বলা থাকতে পারে অথবা ফ্রাইড রাইসের কথা বলা থাকতে পারে। ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো ইউজুয়ালি আউটব্রেক ইন স্কুল, এটা নিয়ে প্রেজেন্ট করে। তার মানে কোনো একটা স্কুলে একসাথে অনেকগুলো স্টুডেন্ট, তাদের দেখা যাচ্ছে গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করছে। এগুলো ইউজুয়ালি ডেভেলপ করে মিট প্রোডাক্ট খাওয়ার পরে।
এবং পেশেন্টগুলোর প্রেজেন্টেশন হয় ডায়রিয়া এবং অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং নিয়ে। তো আমি যদি খেয়াল করে দেখি স্টাফ অরিয়াসের ক্ষেত্রে কিন্তু ডায়রিয়াটা এবং অ্যাবডোমিনাল ক্র্যাম্প এগুলো হচ্ছে লেস প্রিডোমিনেন্ট, নস এবং ভমিটিংটা বেশি প্রিডোমিনেন্ট ছিল। আর ক্লোস্ট্রিডিয়াম পারফিনসিসের ক্ষেত্রে ডায়রিয়া এবং অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং এই দুটো বেশি প্রিডোমিনেন্ট থাকে, এবং এটা হয় ইউজুয়ালি স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং এটা আউটব্রেক হয়, মানে একসাথে অনেকগুলো পেশেন্ট এফেক্টেড হয়। আর ক্যাম্পালিব্যাক্টার যে জন্য এটা তো ডিউরেশনই থাকবে বেশি, এর সাথে এখানে হিস্ট্রি থাকবে হচ্ছে কন্টামিনেটেড ওয়াটার, চিকেন, বিফ বা মিল্ক প্রোডাক্ট খাওয়ার হিস্ট্রি থাকবে। পেশেন্টদের প্রেজেন্টেশন হয় অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস লাইকের, মানে পেশেন্টের সিভিয়ার কোলিক অ্যাবডোমিনাল পেইন থাকে, আর এর সাথে পেশেন্টের ব্লাডি রাইজ থাকতে পারে। মানে টক্সিন মেডিয়েট যেগুলো ছিল স্টাফ অরিয়াস, ব্যাসিলাস, ক্লোস্ট্রিডিয়াম এগুলোর ক্ষেত্রে কিন্তু ডায়রিয়া থাকবে ওয়াটারি, আর ক্যাম্পালিব্যাক্টারের ক্ষেত্রে ডায়রিয়া থাকবে হচ্ছে ব্লাডি ডায়রিয়া। দুইটার ক্ষেত্রে ডিউরেশন থাকবে ডিফারেন্ট, তারপর হচ্ছে ফুড হিস্ট্রি ডিফারেন্ট, প্রেজেন্টেশন ডিফারেন্ট। তাহলে এই ফাইন্ডিংসগুলো দেখে আমাদেরকে পজিটিভ অর্গানিজম কোনটা সেটা আলাদা করতে হবে। এই 4টা পয়েন্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রতিবারই কোনো না কোনো একটা প্রশ্ন এখান থেকে আসে। এপিসি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যাকিউট ডায়রিয়া এন্ড ভমিটিং। ডায়রিয়া এবং ভমিটিং এর কজ আমরা মোটামুটি সবাই জানি। এখান থেকে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মেটাবলিক কজগুলা, আর একটা হচ্ছে ড্রাগস এন্ড টক্সিনস। তাহলে জিআইটি রিলেটেড কজে ডায়রিয়া হয় এটা আমরা সবাই মোটামুটি জানি, ইনফেক্টিভ কজগুলো মোটামুটি জানা আছে। মেটাবলিক এবং ড্রাগস এগুলোর মধ্যে কোনটা কোনটা ডায়রিয়া এবং ভমিটিং করে। মেটাবলিকের মধ্যে আছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, থাইরোটক্সিকোসিস, তারপর হচ্ছে ইউরেমিয়া, আর একটা হচ্ছে নিউরোএন্ডোক্রাইন টিউমার। এর মধ্যে হচ্ছে ভিআইপিওমা, আর একটা হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম যদি হয়, মানে হাইড্রোক্সিপ্টোটামিন যদি বেশি বেশি দিতে চায়। তাহলে ভিআইপিওমা এবং হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম এই দুটা সিনারিও দিয়েও পেশেন্টের এই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমাদেরকে থাইরোটক্সিকোসিস ডায়রিয়া করে এটা আমরা জানি, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডায়রিয়া এবং ভমিটিং প্রেজেন্ট করতে পারে। ড্রাগসের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, এনএসএডি অ্যান্ড পিপিএ অ্যান্ড সাইটোটক্সিক ড্রাগস, এগুলো মনে রাখলে হবে। বাকি কজগুলো ইউজুয়ালি পরীক্ষা খুব একটা আসে না। ফুডস অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশাস ইলনেস ইনক্লুডিং গ্যাস্ট্রাইটিস, মানে কোন ধরনের খাবারে কোন ইনফেকশন হওয়ার রিস্ক থাকে বেশি। এখানে অনেকগুলো দেওয়া আছে, এতগুলো আসলে মুখস্থ রাখা কঠিন, আমরা যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো মনে রাখবো। তাহলে আনপাস্টুরাইজড সফট সিজ, এটা ক্ষেত্রে হতে পারে সালমোনেলা ইনফেকশন হতে পারে, ক্যাম্পালিব্যাক্টার হতে পারে, আর একটু আগে পড়লাম যে সিজের সাথে স্টাফ অরিয়াসও রিলেটেড থাকতে পারে। আন্ডারকুকড মিট অর পোল্ট্রি ফুড এগুলোর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস। হোমমেড ক্যান ফুড যদি খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে রিস্ক থাকে হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিন নামে। আরেকটা জিনিস পরীক্ষা আসে বিশেষ করে এমআরসি পরীক্ষাতে, সেটা হচ্ছে র সি ফুড। র সি ফুড খাইলে মেইনলি হচ্ছে নরো ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়। তাহলে সি ফুড, র সি ফুড কারা বেশি খায়? তারা হচ্ছে যে মানে সমুদ্রে বেশি থাকে আর কি, মানে নেভি বা মেরিন ওয়ার্কার যারা, তাদের ক্ষেত্রে এটা দেওয়া হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে জাহাজে নাবিক যারা বা যারা হচ্ছে জাহাজটা লম্বা সময় ট্রাভেল করে, এদের ক্ষেত্রে যদি পেশেন্ট এই ডায়রিয়া ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে মোস্ট লাইকলি অর্গানিজম হচ্ছে নরো ভাইরাস। তাহলে এটা হচ্ছে এমআরসি পরীক্ষা অনেক সিনারিও দিয়ে দেয়। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, যে প্রফেশন কি, কি ধরনের খাবার খাইছে, এই হচ্ছে যে ডিউরেশনটা কতদিন, আর হচ্ছে ডায়রিয়া প্যাটার্নটা কেমন, ওয়াটারি ডায়রিয়া নাকি ব্লাডি ডায়রিয়া। স্পেসিফিক এক্সপোজার্স অ্যান্ড কজেস অফ ফিভার ইন ট্রপিক্স। তাহলে ফিভারের সাথে এক্সপোজার রিলেশন, এখান থেকে ইউজুয়ালি খুব একটা প্রশ্ন আসে না, আমাদের প্রশ্ন আসে একটু ঘোরায়। এখান থেকে ডিরেক্ট মুখস্থ কথা এমন কিছু নেই, প্রশ্ন আসবে কিভাবে, যেমন হচ্ছে মসকিটো বাইট। মসকিটো বাইট দিয়ে কি কি হইতে পারে, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালেরিয়া, আর আমাদের দেশের জন্য ডেঙ্গু ফিভার এবং চিকুনগুনিয়া, এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। মসকিটো বাইট কাদের ক্ষেত্রে বেশি হতে পারে, যারা ট্রাভেলিং করে বেশি, এদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাহলে কারো যদি হিল ট্র্যাক্টে ট্রাভেলিং হিস্ট্রি থাকে, তারা মসকিটো বাইট এর মাধ্যমে পেশেন্টের ম্যালেরিয়া হইতে পারে।
ডেঙ্গু হইতে পারে, চিকুনগুনিয়া হইতে পারে। তাহলে পেশেন্টের যখন বলা থাকবে যে ফিভার আছে, এর সাথে পেশেন্টে দেখতে হবে ট্রাভেলিং হিস্ট্রি আছে কিনা বা ওপেন স্পেসে থাকা হিস্ট্রি আছে কিনা, যেখানে মসকিটো বাইটের রিস্ক থাকে বেশি। এরপর হচ্ছে টিক বাইট। টিক বাইট আমাদের পরীক্ষাগুলোতে খুব একটা আসে না, এটা হচ্ছে এমআরসিপির জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে টিক বাইট কাদের ক্ষেত্রে কমন হইতে পারে? যারা হচ্ছে যে ট্রাভেলিং করে, ফরেস্ট বা হচ্ছে হিল ট্র্যাক যারা করে, মানে বনে জঙ্গলে যারা ঘোরাঘুরি করে। তাহলে বাইরের দেশে অনেক সময় হচ্ছে যে দেখা যায় যে ওই যে ওপেন স্পেসে বা পাহাড়ে বা বনে হচ্ছে অনেকে যায় হচ্ছে ই করার জন্য, ট্রাভেলিং করার জন্য যায়। এদের ক্ষেত্রে টিক বাইট হয়ে রিকেট শেল ইনফেকশন বা লাইম ডিজিজ হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে এমএসসি পরীক্ষাতে খুবই একটা কমন সিনারিও থাকে যে কোনো একটা পার্সন দেখা যাচ্ছে রিসেন্টলি হলিডেতে কোথাও ঘুরতে গেছিল, সেখানে ঘুরতে যাওয়ার সময় সে ওপেন স্পেসে হচ্ছে যে রাতে থাকছে, যে অনেক সময় টেন্ট বা তাবু খাটে অনেকে থাকে না রাতে, এরকম সে থাকছে। এরপরে পেশেন্ট এখন ফিভার, জয়েন্ট পেন, স্কিন রিঅ্যাকশন প্রেজেন্ট করছে। মোস্ট লাইকলি অর্গানিজম কোনটা হইতে পারে বা কোন ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই ক্ষেত্রে আমাদের রিকেট সেল ইনফেকশন এবং লাইম ডিজিজ, যেটা মনে রাখা লাগবে। তাহলে এই ক্ষেত্রে ট্রাভেলিং হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে অ্যানিম্যাল কন্ট্যাক্ট। অ্যানিম্যাল কন্ট্যাক্ট কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট? একটা হচ্ছে ব্রুসেলোসিস, আর বর্তমানে অ্যানথ্রাক্সটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে অ্যানিম্যাল কন্ট্যাক্টের সাথে যদি এই ডিজিজগুলো রিলেটেড, তাহলে এই ডিজিজগুলো বেশি হবে কাদের? যারা হচ্ছে ফার্মার, কিংবা যে যারা হচ্ছে রিসেন্টলি ট্রাভেলিং হিস্ট্রি আছে, ইসের কোনো ফার্মে দেখা যাচ্ছে ট্রাভেল করছে। তাহলে এগুলোর ক্ষেত্রে যখন কোনো প্রশ্ন করা হবে পরীক্ষা, ব্রুসেলোসিস বা অ্যানথ্রাক্স, তাহলে দেখা যাবে যে পেশেন্টের অকুপেশন হচ্ছে সে ফার্মার, অথবা তার হচ্ছে যে এরকম কোনো ফার্ম আছে, অথবা সে রিসেন্টলি কোনো ফার্ম ভিজিট করছে। তার মানে রিসেন্টলি তার কোনো একটা অ্যানিমেল কন্ট্যাক্ট হয়েছে, বা যাদের ক্ষেত্রে অ্যানিমেল কন্ট্যাক্ট হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে এই ধরনের একটা ক্লু প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে ব্রুসেলোসিস এবং অ্যানথ্রাক্স, এই দুটো আমরা চিন্তা করবো যখন পেশেন্টের এই ধরনের অ্যানিমেল কন্ট্যাক্টে হিস্ট্রি থাকবে। এবার হচ্ছে ফ্রেশ ওয়াটার সুইমিং। তাহলে এটার সাথে রিলেটেড হচ্ছে সিস্টোসোমিয়াসিস অ্যান্ড লেপ্টোস্পাইরোসিস। তাহলে পেশেন্টের যখন সিস্টোসোমিয়াসিস বা লেপ্টোস্পাইরোসিস যখন সিনিয়রতে থাকবে, তখন প্রশ্নে কিন্তু বলা থাকবে যে সে হচ্ছে কোথাও ঘুরতে গেছে, সেখানে সে সুইমিং করছে, অথবা তার প্রফেশনই দেখা যাচ্ছে সুইমার। তাহলে এই ধরনের কোনো পেশেন্টের যদি এরকম ফিভার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এইগুলো আগে চিন্তা করবো। এবার হচ্ছে সয়েল এক্সপোজার। তাহলে সয়েল এক্সপোজার ইম্পর্টেন্ট হচ্ছে হুকুয়াম ইনফেকশন, আর হচ্ছে স্ট্রঙ্গলাইটস স্ট্যাকুলারিস। কাদের ক্ষেত্রে বেশি হবে? যারা হচ্ছে বেয়ার ফুটে কাজ করে। তাহলে সয়েল এক্সপোজার কাদের হয়? যারা অফিসে কাজ টাজ করে তাদের তো সয়েল এক্সপোজার হওয়ার রিস্ক কম। তাহলে এটা হবে হচ্ছে যারা ফার্মার বা যারা হচ্ছে গার্ডেনিং করে, মানে মালির কাজ করে, বা যারা দেখা যাচ্ছে শখে বসে হলো মানে গার্ডেনে বেশি কাজ করে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার রিস্ক থাকবে বেশি। তাহলে এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা এটা দেখতে হবে, যে বিয়ার ফুটে হাঁটার অভ্যাস আছে কিনা তার, ফার্মার কিনা, বা হচ্ছে বাগানে কাজ করার হিস্ট্রি আছে কিনা। তারপর হচ্ছে আন্ডার কুক পর্ক। এটা দিয়ে রিস্ক থাকে বেশি হচ্ছে টিনিয়া সোলিয়াম বা সিস্টিসার্কোসিস। তাহলে আন্ডার কুক পর্ক আমাদের দেশে ইউজুয়ালি খুবই আনলাইকলি, এগুলো খুব একটা তো এরকম হিস্ট্রি থাকে না খাওয়ার। সো এটা হচ্ছে আমাদের পরীক্ষাগুলো খুব একটা আসে না, বাট এমআরসি পরীক্ষার জন্য এটা কমন। তাহলে আন্ডার কুক পর্ক ইউজুয়ালি বাইরের দেশগুলোতে অনেক বেশি খাওয়া হয়, সো তাদের ক্ষেত্রে টিনিয়া সোলিয়াম ইনফেকশন হওয়ার রিস্ক থাকে বেশি। তারপর হচ্ছে আনপাস্টুরাইজড ডেইরি মিল্ক প্রোডাক্ট, আনপাস্টুরাইজড ডেইরি প্রোডাক্টস। এটার সাথে রিলেটেড হচ্ছে ব্রুসেলোসিস, সালমোনেলোসিস, অ্যাবডোমিনাল টিবি অ্যান্ড লিস্টেরিয়াসিস। এর মধ্যে ব্রুসেলোসিসটা খুবই ইম্পর্টেন্ট। মিডল ইস্ট কান্ট্রিগুলোতে দেখা যায় ওখানে হচ্ছে আনপাস্টুরাইজড মিল্ক খাওয়ার হচ্ছে যে প্রচলন আছে ওখানে। সো যারা মিডল ইস্টে ভিজিট করে বা মিডল ইস্টে থাকে, তাদের ক্ষেত্রে ব্রুসেলোসিস হওয়ার রিস্ক থাকে বেশি। তো এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসও ইম্পর্টেন্ট। আমাদের দেশে অনেক মানুষ হচ্ছে মিডল ইস্টে যায় কাজ করার জন্য। সো মিডল ইস্টে যেহেতু এই ধরনের ট্রেন্ড আছে আনপাস্টুরাইজড ডেইরি প্রোডাক্ট খাওয়া, তো তাদের ক্ষেত্রে অনেক সময় তারা দেখা যায় যে ব্রুসেলোসিস ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে।
আমরা যখন পাইরিস আন্নোনাইজিন পড়ছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে ব্রুসেলোসিস হচ্ছে ওয়ান অফ দ্য কজ অফ পাইরিস আন্নোনাইজিন। তাহলে আমাদের যদি কোনো পেশেন্ট থাকে এরকম, তাহলে তাদের ক্ষেত্রে হিস্ট্রি নিতে হবে তারা মিডিল ইস্টে গেছে কিনা। যদি মিডিল ইস্টে থেকে থাকে তাহলে তাদের আনপাস্টেজ প্রোডাক্ট এই ডেইরি প্রোডাক্ট খাওয়ার হিস্ট্রি আছে কিনা, এই হিস্ট্রিগুলো নিতে হবে। যদি এরকম হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রুসেলোসিসের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে। এবার হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাসিডোডাইরিয়া, এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে ওয়ার্ডে এখন খুব কমনলি হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করি, এবং এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে পেশেন্টের অনেক সময় ডায়রিয়া হইতে পারে। এই ডায়রিয়া হয় হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল দিয়ে। তাহলে এটাকে বলা হয় অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাসিড ডায়রিয়া বা ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল অ্যাসিড ডায়রিয়া, বা অনেক সময় বলা হয় সিউডোমেমব্রেনাস কোলাইটিস। তাহলে এরকম যদি কোনো একটা হিস্ট্রি থাকে যে কোনো একটা পেশেন্টের রিসেন্ট কোনো একটা সার্জারি করা হয়েছে বা পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড, এই কারণে তাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে পেশেন্ট এখন ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে। মোস্ট লাইকলি পজিটিভ অর্গানিজম কোনটা? তার অ্যান্সার হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মধ্যে কোনটা কোনটা আছে যেটা এই ডায়রিয়া করে? এর মধ্যে সবথেকে কমন হচ্ছে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, যেটা আমরা খুব কমনলি ইউজ করি। এর পাশে ফ্লুরোকুইনোলন আছে, অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিন্ডামাইসিন। তাহলে এই ড্রাগগুলো মনে রাখা লাগবে। এগুলো হচ্ছে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কোন ড্রাগের সাথে সিনোমেনাস কোলাইটিস রিলেটেড। তাহলে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, ফ্লুরোকুইনোলন, ক্লিন্ডামাইসিন, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর এর বাইরে পিপিআই ইউজ করলেও সিনোমেনাস কোলাইটিস হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে এই চারটে ড্রাগ আমাদের মনে রাখা লাগবে। এটা দিয়েও পরীক্ষা খুব কমনলি প্রশ্ন আসে। অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে ডায়রিয়া হলে কোন একজনের ডায়রিয়া হওয়ার রিস্কটা বেশি। এরপর ট্রাভেলার্স ডায়রিয়া। ট্রাভেলার্স ডায়রিয়া থেকে একটা পড়লে হবে। মোস্ট কমন কজ হচ্ছে এন্টেরোটক্সিজেনিক ইকোলাই। বাকিগুলো চাইলে একটু রিডিং দেখে রাখতে পারে। এবার হচ্ছে ইনভেস্টিগেশন অফ ট্রপিক্যালি অ্যাকুয়ার্ড ফিভার উইথাউট লোকালাইজিং সাইন। মানে কোনো একটা পেশেন্টের ফিভার আছে কিন্তু কোনো লোকালাইজ সাইন নেই, তাদের ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন ফাইন্ডিংস পাইতে পারি। এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, আমরা জাস্ট অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটোসিসের কজ, এটা অনেক সময় পরীক্ষায় এমসিকিউ আসে যে কোন কোন কন্ডিশনে অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পাওয়া যায়। তাহলে ডেঙ্গু অ্যান্ড আদার ভাইরাল হেমোরেজিক ফিভার খুবই কমন আমাদের দেশে, ইনফেকশাস মোনোনিউক্লিয়াসিস, এইচআইভি, হেপাটাইটিস ভাইরাস, প্যারাসাইটিক, ম্যালেরিয়ান, ট্রাইপোনোসোমিয়াসিস। এর মধ্যে এইচআইভি এবং সাইটোমেগালো ভাইরাস এই দুটো আলাদা করে মনে রাখতে হবে। এই সরি ইনফেকশাস মোনোনিউক্লিয়াসিস, এগুলোতে অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পাওয়া যায়। এর পাশে ইনকিউবেশন টাইমস অ্যান্ড ইলনেস ইন ট্রাভেলার্স, এটা মুখস্থ কোনো দরকার নেই, খুবই কঠিন এবং এটা আসলে মনে রাখাও পসিবল না। এখান থেকে একটা মনে রাখতে পারেন যে ফিভার অ্যান্ড কোয়াগুলোপ্যাথি বা ফিভার উইথ থ্রোম্বোসাইটোপেনিয়া কজ কি কি, মানে কোন কোন ডিজিজে পেশেন্টের ফিভার থাকে সাথে থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে। তাহলে ম্যালেরিয়া, ভাইরাল হেমোরেজিক ফিভার আমাদের দেশে খুবই কমন, ডেঙ্গু ফিভার বিশেষ করে, মেনিনজোকক্কেমিয়া, এন্টেরোভাইরাস, লেপ্টোরাইসিস, এগুলোতে পেশেন্টের ফিভারের সাথে থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে। পেশেন্টের কোয়াগুলোপ্যাথি থাকে ফলে পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতে পারে। তাহলে ফিভার উইথ ব্লিডিং ম্যানিফেস্টেশন বা ফিভার উইথ থ্রোম্বোসাইটোপেনিয়া, এটা পরীক্ষা অনেক প্রশ্ন আসতে পারে। এর পাশে ইউসিনোফিলিয়া অ্যাকোয়ার্ড ইন ট্রপিক্স, এটা থেকেও মোটামুটি খুব কমনলি প্রশ্ন আসে। তাহলে এই পেশেন্টের একটা কমন ফাইন্ডিংস থাকবে হচ্ছে ইউসিনোফিল কাউন্ট বেশি থাকবে। ইউসিনোফিল কাউন্ট বেশি এর থাকে, এর সাথে সিমটমস ইভ্যালুয়েশন, যে পেশেন্টের প্রেজেন্টেশন কি আছে। তাহলে ইনভেস্টিগেশন ফাইন্ডিংসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইউসিনোফিল, আর প্রেজেন্টেশনের মধ্যে আমাদের কয়েকটা আসতে পারে। যেমন যদি পেশেন্টের হিমোপ্টাইসিস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করছি লাং ফ্লুক্স, নাম হচ্ছে প্যারাগোনিমাস ওয়েস্টারম্যানি। লাং ফ্লুক, লিভার ফ্লুক, এগুলো আলাদাভাবে প্রশ্ন আসে। তারপর একটা আছে, একটা তো এখানে ভুলে গেলাম। এরপরে হচ্ছে কাফ, হুইজিং অ্যান্ড ট্রানজিয়েন্ট পালমোনারি ইনফিল্ট্রেটস। এটা হইতে পারে মাইগ্রেটরি ফেজ অফ ইন্টেস্টাইনাল নেমাটোড অর লিম্ফেটিক
পাইলোএসসি ক্ষেত্রে। জিআইডি ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্স হচ্ছে লিভার ফ্লুক্স, এটা হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা করতে পারে, যেমন ফেসিওলা হেপাটিকা, ক্লোনোসিস সাইনেনসিস, তারপর হচ্ছে অবস্টেট্রোসিস। নামগুলো মনে রাখা লাগবে। এরপর হচ্ছে অ্যাবডোমিনাল সিমটমস ইনক্লুডিং ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এন্ড ডায়রিয়া। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কোন কোন প্যারাসাইট দিয়ে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। তাহলে এক্সাম্পল হচ্ছে এসকাইস লুম্ব্রিকয়েডস আর হচ্ছে স্ট্যাঙ্গুলাইটস স্ট্যাকুলারিস। রেনালের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হেমাচুরিয়া করতে পারে কোনটা, তাহলে সিস্টোসোমা হেমাটোবিয়াম, এটা খুব কমনলি পরীক্ষার প্রশ্ন আসে। এগুলো যদি খুব কঠিন লাগে তাহলে সমস্যা নেই, আমরা যখন এই স্পেসিফিক ব্যাকটেরিয়া রিলেটেড ডিজিজ পড়বো তখন এগুলো আরো সহজ লাগবে, যে কোন কোন ব্যাকটেরিয়া বা প্যারাসাইট দিয়ে কোন কোন ধরনের ইনফেকশন হইতেছে। ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট করতে পারে টক্সো ছাড়া, এটা অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসে। আর একটা হচ্ছে যে অঙ্কোসার্ক্রিয়াসিস, তাহলে এগুলো মনে রাখা লাগবে। আদার্সের মধ্যে যেগুলো দেওয়া আছে মায়োসাইটিস, তারপর পেরিঅরবিটাল ইডিমা, এগুলো ইউজুয়ালি এমএসসি পরীক্ষাগুলোতে বেশি আসে, যেখানে দেওয়া হয়েছে। এফসিএস পরীক্ষায় এখনো পর্যন্ত আসেনি। এফসিএস জন্য ইম্পর্টেন্স লিম্ফেনজাইটিস বা লিম্ফোইডিমা, এটা যেহেতু আমাদের দেশে কমন, এটা হচ্ছে উচেরিয়া ব্যানকর্টি, তাহলে এটা মনে রাখা লাগবে। তারপর হচ্ছে সয়েল ট্রান্সমিটেড হেলমিনস। সয়েল ট্রান্সমিটেড হেলমিনস কাদের ক্ষেত্রে বেশি হবে? যারা সয়েল রিলেটেড কাজ করে, একটু আগে বললাম যারা গার্ডেনার বা হচ্ছে ফার্মার, যারা বেয়ার ফুটে কাজ করে, এদের ক্ষেত্রে এগুলো ইনফেকশন হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে এই ধরনের কোনো পেশেন্ট যদি অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমি চিন্তা করবো হুকওয়ার্ম রিলেটেড ইনফেকশন কিনা, নিকাটোনা আমেরিকানাস আছে, অ্যাঙ্কারেস্টোমা ডিউডেনালি আছে। তারপর হচ্ছে ভিসারাল লাইভার মাইগ্রেন, এটা করতে পারে টক্সিকা ক্যানিস। লোফলা সিন্ড্রোম করতে পারে আছে অ্যাসকারিয়াসিস বা অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। তাহলে এই তিনটা মুখস্থ করা লাগবে। এরপর হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন অফ ইউসোনিপ্লিয়া, এখান থেকে আলাদাভাবে প্রশ্ন আসে না, জাস্ট কয়েকটা সিনারি রিলেটেড আমাদের মনে রাখতে হবে। যেমন একটাকে বলছিলাম যে সিস্টোসোমা হেমাটোবিয়াম, এটা তো হচ্ছে পেশেন্টের হেমাচুরিয়া হইতে পারে। আর সিস্টোসোমোসিস কাদের ক্ষেত্রে বেশি হয়? যাদের হচ্ছে ফ্রেশ ওয়াটার সুইমিং হিস্ট্রি থাকে, এটা হচ্ছে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে বেশি কমন। তাহলে পেশেন্টের মিডল ইস্ট কান্ট্রিগুলোতে ট্রাভেলিং হিস্ট্রি আছে কিনা, তারপর ফ্রেশ ওয়াটারের সুইমিং এর হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের হেমাচুরিয়া আছে কিনা, এই ধরনের হিস্ট্রিগুলো ইম্পর্টেন্ট। যদি এগুলো সব একসাথে থাকে, ডায়াগনোসিস হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম। এক্ষেত্রে আমরা কি এক্সামিন করবো? টার্মিনাল ইউজিন এক্সামিনেশন করে দেখবো এখানে কোনো ওভাম আছে কিনা। আর উচ্চের ব্যানকপটি বা এলিফ্যান্টিসিয়াসিস যারা করে, এদের ক্ষেত্রে আমাদের নাইট ব্লাড কালেকশন করে দেখতে হবে এই ব্লাডে মাইক্রোফাইলারি আছে কিনা। এগুলো অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসে। উচ্চের ব্যানকপটি একটা সিনারি দিতে পারে, মানে এলিফ্যান্টিসিস সিনারি দিয়ে তারপর বলতে পারে যে ইনভেস্টিগেশন আমরা কি দেখবো। তাহলে আমরা নাইট টাইম ব্লাড কালেক্ট করবো, করে এখন দেখবো মাইক্রোফাইলারি আছে কিনা। তারপর অঙ্কোসার্কা ভলভুলাস, এটা যেহেতু ব্লাইন্ডনেস করে, এই ক্ষেত্রে আমরা স্লিটাম এক্সামিনেশন করে দেখতে পারি এখানে কোনো অর্গানিজম আছে কিনা। এরপর সে র্যাশ ইন ট্রপিক্যাল ট্রাভেলার্স অর রেসিডেন্টস, তাহলে ফিভার উইথ র্যাশ, এটাও খুবই ইম্পর্টেন্ট। র্যাশের টাইপ আসলে মনে রাখা খুবই কঠিন, এত টাইপের র্যাশ আছে। তাহলে এখান থেকে আমাদের যদি সব মনে রাখতে না পারি, তাহলে যেগুলো বেশি ইম্পর্টেন্ট মানে পরীক্ষা আসে সেগুলো মনে রাখতে হবে আমাদের। তাহলে ব্লু মার্ক করা আছে, যেমন মাইগ্রেটরি লাইনিয়ার র্যাশ যদি থাকে, তাহলে আমাদের দুইটা মনে রাখতে হবে। একটা হচ্ছে কিউটেনিয়াস লার্ভা মাইগ্রেন্স, আর একটা হচ্ছে স্ট্যাঙ্গুলয়েডস স্ট্যাকুলারিস। আমরা এরপরে যখন এগুলো আলাদা করে সিনারি পড়বো তখন আবার দেখবো এগুলো প্রেজেন্টেশন কেমন থাকে। এর পাশে যদি আলসার থাকে, তাহলে আলসারের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে লেশমিনিয়াসিস, আর একটা হচ্ছে অ্যানথ্রাক্স। এগুলো আলসার কেমন হয় আমরা পরে পড়বো। আর্টিক্যালিয়া র্যাশের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাঙ্গুলয়েডস স্ট্যাকুলারিস। আর যারা এমআরসি পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট সিস্টোসোমিয়াসিস বা কাটারামা ফিভার। এই দুটা ডিজে আমাদের আর্টিক্যালিয়া র্যাশ থাকতে পারে। পেটিসি বা পালপুলিক র্যাশ, এটা আলাদা থেকে মুখস্থ করা দরকার নেই, আমরা একটু আগে যেটা পড়ে আসলাম ফিভার উইথ থ্রোম্বোসাইটোপেনিয়া। তাহলে যে কোনো পেশেন্টের যদি থ্রোম্বোসাইটোপেন থাকে তাদের ক্ষেত্রে যে পেটিসি বা পালপুলিক এগুলো থাকতে পারে। ম্যাকুলা পেপুলার র্যাশ, এটা খুব একটা আমাদের দরকার নেই। তাহলে আমাদের বেশি পরীক্ষা আসে কোনটা? মাইগ্রেটরি লাইনিয়া র্যাশ, আলসার্স, আর একটা হচ্ছে আর্টিক্যালিয়া র্যাশ, এই তিনটা বেশি আসে। আর এরপরে পড়তে পারেন
পালপোলিক বা পেটের সেলস, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মেনিনগোকক্কাল সেপসিস, আর একটা হচ্ছে লেপ্টোস্পাইরোসিস। যদি কেউ সবগুলো র্যাশ পড়তে পারেন তাহলে খুবই ভালো, যদি সব না পড়তে পারেন অ্যাটলিস্ট এগুলো অবশ্যই পড়া লাগবে। বিশেষ করে অ্যানথ্রাক্সটা খুব ভালো করে পড়তে হবে, কারণ অ্যানথ্রাক্স এখন খুব কমন, তো এখান থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এরপর হচ্ছে ইনফেকশনস অফ স্পেসিফিক ইম্পর্টেন্স ইন প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সির ক্ষেত্রে কোন কোন ইনফেকশন আমাদের ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে কনজেনিটাল ম্যালফরমেশন। তাহলে কোন কোন ইনফেকশন হলে আমাদের হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কনজেনিটাল ম্যালফরমেশন হতে পারে, এটা খুব ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, জিকা ভাইরাস, ভ্যারিসেলা জুস্টাস, সিফিলিস এন্ড টক্সোপ্লাজমোসিস, মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ আসে। এরপরে হচ্ছে ক্রনিক ইনফেকশন অফ নিওনেট, মানে মায়ের থাকলে বাচ্চাদের ক্ষেত্রে হদিস থাকে বেশি। একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, আর একটা হচ্ছে এইচআইভি। বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস খুবই ইম্পর্টেন্ট, আমরা হেপাটোলজিতে অলরেডি পড়ছি। যদি মায়ের থেকে কোনো বাচ্চা হেপাটাইটিস বি ভাইরাস পায়, তাদের ক্ষেত্রে সিরোসিস হওয়ার বা ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হওয়ার রিস্ক থাকে বেশি, বা হেপাটোসেলা কার্সিনোমা হওয়ার রিস্কও বেশি থাকে। তারপর হচ্ছে নিওনেটাল কনজাংটিভাইটিস, এটা ক্ষেত্রে হচ্ছে নিজেরা গনোরি, আর একটা হচ্ছে ক্লামাইডিয়া ট্রেকোম্যাটিস। তারপর হচ্ছে ফালমিনেন্ট হেপাটাইটিস হইতে পারে, বা প্রিটার্ম ডেলিভারি অ্যান্ড ফিটাল লস, এখান থেকে ফালমিনেন্ট হেপাটাইটিসটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে কোন ইনফেকশন দিয়ে হলে একজন প্রেগনেন্ট ওমেনের ফালমিনেন্ট হেপাটাইটিস বা হেপাটিক ফেলার হতে পারে, এটা খুবই কমন একটা প্রশ্ন। তাহলে হেপাটাইটিস ই ভাইরাস। তারপর হচ্ছে বাচ্চাদের মেনিনজাইটিস, নিওনেটাল মেনিনজাইটিস, এটা জন্য ইম্পর্টেন্ট হচ্ছে লিস্টেরিওসিস, আর একটা হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই। তো এটা আমরা অলরেডি মেনিনজাইটিস চ্যাপ্টারে পড়ছিলাম নিউরোলজিতে, যে বাচ্চাদের ক্ষেত্রে মেনিনজাইটিসের কজ কি কি। ওকে, তাহলে এগুলো হচ্ছে যে আমাদের আজকের টপিক ছিল। ইনফেকশন ডিজিজ থেকে আমরা প্রথমে বলছি যে আসলে এখান থেকে বুঝে পড়ার জিনিস কম, বেশিরভাগ জিনিস মুখস্থ করা লাগে। বাট এই চ্যাপ্টার যেহেতু অনেক ভাস্ট একটা চ্যাপ্টার, অনেক বক্স আছে, এত কিছু মুখস্থ মনে রাখা আসলে সম্ভব না। সো কোন জায়গাগুলো আমাদের মানে বেশি ইম্পর্টেন্স দিতে হবে বা কোন জায়গাগুলোকে ভালো করে পড়তে হবে, এটা জানাটা ইম্পর্টেন্ট। তো এই ডেভিডসনে প্রচুর বক্স আছে ইনফেকশন ডিজিজে, এই বক্স থেকে আমরা মেইনলি পড়বো যে ডিজিজগুলো আমাদের বেশি কমন। কারণ আমাদের দেশে পাসপোর্টে চিন্তা করি ডেঙ্গু, চিকুনগুনিয়া, তারপর হচ্ছে টিবি, মেলিডিওসিস, তারপর হচ্ছে কালাজ্বর, ম্যালেরিয়া, এই রিলেটেড ডিটেলস পড়বো আমরা। আর বাকি যেগুলো আছে এগুলো থেকে দেখতে হবে যে আমাদের ওয়ার্ড রিলেটেড বা আমাদের আউট পেশেন্ট বা ইন পেশেন্টে কোন পেশেন্টগুলো বেশি আসতেছে। ইউজুয়ালি পরীক্ষার প্রশ্ন আসা হচ্ছে যে মানে প্র্যাকটিক্যাল রিলেটেড আর কি, যেগুলো আমরা ডে টু ডে লাইফে ফেস করি, আমাদের ওপিডিতে যেগুলো বেশি আসে, আমাদের ইন পেশেন্ট যেগুলো বেশি আসে, তাহলে এই রিলেটেড ডিসগুলো ভালো করে পড়া লাগবে। তাহলে আমরা বক্স থেকে যেগুলো বললাম আর কি, আলাদা করে হাইলাইট করা আছে, আমরা গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, যে পয়েন্টগুলো আলাদা করে মার্ক করা আছে এই পয়েন্টগুলো একটু ভালো করে পড়তে হবে। আশা করা যায় এখান থেকে মোটামুটি পরীক্ষা কমন থাকবে। আর আজকে পড়া একটু বেশি কঠিন লাগতে পারে, কারণ সবগুলা আমরা যে কজ পড়ছি, কজের মধ্যে প্রচুর অর্গানিজমের নাম আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট। বাট আমরা যখন ইন্ডিভিজুয়াল পড়বো, আলাদা করে ব্যাকটেরিয়া ডিজিজ, ভাইরাল ডিজিজগুলো পড়বো, তখন এই জিনিসগুলো আমাদের কোরিলেট করতে একটু সহজ হবে। কার কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? যদি প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আমরা ক্লাস এখানে শেষ করবো। ওকে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।